শিউলি তখন বেশ ছোট। মাটির পুতুলের বিয়ে দিলেও বিয়ে শব্দের সঠিক অর্থ বুঝত না। অথচ পাড়ার লোকে সৌমিত্রকে দেখিয়ে বলতো, ওই দেখ তোর বর যাচ্ছে। কথাটা সৌমিত্রের কানে গেলে ছেলেটা এসে অকারণে শিউলিকে দুঘা বসিয়ে দিয়ে বলতো, আমি কোনোদিনও তোকে বিয়ে করব না। শিউলি কাঁদতে কাঁদতে সৌমিত্রর মায়ের কাছে গিয়ে বলতো, ও মাসি, তোমার ছেলে আমার চুলের মুঠি ধরেছে, মেরেছে। সাবিত্রী মাসি শিউলিকে কোলে নিয়ে এক হাতে লাঠি নিয়ে ছেলেকে খুঁজতে বেরোতো। সাবিত্রী মাসির স্বামী বিজু মেশো তখন সেলুনে চুল কাটতে কাটতেই বলতো, আমার বৌমার গায়ে হাত তোলার সাহস ওই বেটার ছেলেকে কে দিয়েছে? সাবিত্রী, ওকে আমার কাছে ধরে নিয়ে আসিস। শিউলির মা হেসে বলতো, কি লসই, বৌমা কোলে নিয়ে ছেলে শাসনে বের হলি? আমি থাকতে আমার জামাইয়ের গায়ে হাত তোকে তুলতে দেব না, বুঝলি? শিউলি ছিল বরাবরই রোগা পটকা। 6 বছরের শিউলিকে দেখে লোকে মনে করত নিহাতি বছর 4। সৌমিত্র ওর থেকে বছর 3 বড় ছিল। শিউলি যখন 9-এ পড়ে তখন বুঝেছিল তার মা আর সাবিত্রী মাসি দুজনে সই পাতানোর সময় বলেছিল, তোর যদি ছেলে হয় আর আমার মেয়ে হয় তবে আমরা বেয়ান হব। তখন ওদের বিয়ে হয়নি। তারপরে একই পাড়ায় বিয়ে হয়েছিল দুজনের, তাই দুজন সইয়ের বিচ্ছেদ কখনো হয়নি। বিজু মেশোর সাথে শিউলির বাবাও বেশ জমত। একটাই পরিবার হয়ে গিয়েছিল। ওই বাড়ির মেশো মাসি এত ভালো হলেও ছেলেটা ভীষণ পাজি। ওর সাথে একটুও খেলে না, শুধু বলে, কি ভেবেছিস তুই আমার বউ হবি? তোকে পুকুরে চুবিয়ে মারবো। শিউলি ও সৌমিত্রকে একটু ভয় পেয়েই চলে। ওকে দেখতে পেলেই শিউলি অন্য রাস্তা ধরে। কিন্তু বয়স তো থেমে থাকে না, তাই শিউলিও শৈশব ছেড়ে কৈশোরে উকি দিয়ে যৌবনের পথে পা দিয়েছে। 16-তে পড়তে তার রোগা পটকা শরীরে একটু মাংস লেগেছে, গায়ের রংটাও একটু চকচকে হয়েছে। লজ্জা নামক এক বিষম বস্তু হঠাৎ করে ওর চোখের পাতায় এসে ভিড় করেছে। কৃষ্ণচূড়ার লাল রং কারণে অকারণে ওর গালে এসে জমেছে। একদিন কদমতলার ফুটবল মাঠের ধারে বেপাড়ার ছেলে নির্মল শিউলিকে জিজ্ঞাসা করেছিল, তুই কোন ক্লাসে পড়িস রে? শিউলি বলেছিল, 9-এ পড়ি। নির্মল মিষ্টি করে হেসে বলেছিল, তোর ডাগর চোখ দুটো আমার বড্ড প্রিয়, আমার সাথে প্রেম করবি? শিউলি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়েছিল। ওর বাবা নাপিত হয়েও আর চুল কাটে না, সবজি বিক্রি করে। সেই জন্য পাড়ায় ওদের স্বজাতি অনেকেই বলে, চাষি হওয়ার শখ জেগেছে মিনসের। বাবা বলে, খুরকাচিতে বশ করতে পারেনি, কিন্তু সবুজ ফল পাতা লতায় আমায় ভালোবাসে। না হলে বলো, ওই 5 কাঠা জমিতে কত সবজি হয়। শিউলির বাবা বরাবরই বড্ড গোয়ার। একবেলা ভাত খেয়ে থাকবে, তবু বউকে লোকের বাড়িতে কাজ করতে দেবে না। সাবিত্রী মাসি 2 দিন বলেছিল, চল সই, আমার সাথে বাবুদের বাড়ি চল, কাজ শিখবি চল। শিউলির বাবা কোমরে হাত দিয়ে সাবিত্রী মাসিকে বলেছিল, বেয়ান, সম্পর্ক শেষ করবেন না, আপনার সই কারোর বাড়িতে কাজ করবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তাকে দুমুঠো খেতে দেব।
সে মিঠুন চক্রবর্তীর ভক্ত, অন্যায় অবিচারের গান গায় আর চুলে কেত মারে। মিঠুন চক্রবর্তীকে অবশ্য শিউলিরও খুব ভালো লাগে। ডিস্কো ডান্সারে কি সুন্দর নেচেছিল। হরিপুরের ইয়াং ছেলেরা এখন লাইন দিয়ে সৌমিত্রের কাছে যায় চুল কাটতে। সে নাকি শহর থেকে কিসব শ্যাম্পু জেল নিয়ে এসে চুল কাটে। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, ঋষি কাপুরের ছাড় দেওয়ার জন্য তার দোকানে ভিড় লেগে যায়। বিজু মেশো মুখে হাসি ধরে না। ছেলে তার লায়ক হয়ে গেছে। দোকানে নতুন চেয়ার এনেছে গোটা দিনে। দরমার পাঁচিল ভেঙে চকচকে টিনের ঘর বানাচ্ছে ও। শিউলি কখনো ওই রাস্তায় গেলে তার সেলুন থেকে চটকদার গান শুনতে পায়। ক্যাসেটে সবসময় মিঠুনের সিনেমার গান বাজে। সৌমিত্র সাজ পোশাকেও পরিবর্তন হয়েছে, বেশ নায়ক নায়ক লাগে ইদানিং। কদিন আগে শিউলিকে ডেকে ধমক দিয়ে বলেছিল, মাথায় অমন তেল মেখে চিপকু হয়ে থাকিস কেন রে? এই নে, এটাতে গন্ধওয়ালা শ্যাম্পু আছে, ভালো করে মেখে চুলগুলো ফুরফুরে করে রাখবি। শিউলি মাথা নোংরা হলে কাপড় কাচের সাবান দিয়ে চুল পরিষ্কার করত। শ্যাম্পুর খবর যে ও জানতো না তা নয়, কিন্তু অভাবের সংসারে নিজের জন্য টাকা খরচ করবে এমন শিক্ষা তার মা দেয়নি তাকে। রকচাটা বাজে ছেলেটার কাছ থেকে শ্যাম্পু পেয়ে বেশ চমকেই উঠেছিল শিউলি। মনে মনে ভেবেছিল, খারাপ কিছু ভরে তো দেয়নি শিশিতে। আগে যেভাবে ও চুল টানতো, এখন হয়তো চাইছে এসব মেখে শিউলির এমন ঘন চুলটাই উঠে যাক। এসব কোনো ফন্দি নয় তো? ভয়ে ভয়ে মাকে বলেছিল, সৌমিত্রদা দিয়েছে, বলছে চুল ভালো হবে, আমার ভয় করছে যদি টাক পড়ে যায়। মা হেসে বলেছিল, বেশ, আজ আমি মাখি, কাল তুই মাখিস। দুপুরে স্নানের পরে মায়ের চুল থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছিল। চুলটা শুকোতে ফুরফুর করে হাওয়ায় উঠছিল। পরের দিনে শিউলি ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়েছিল। এক মাথা চুলের গোড়ায় একটা লাল ফিতে বেঁধেও যাচ্ছিল মুদিখানার দোকানে। বাড়িতে চা পাতা চিনি শেষ হয়েছে, তাই কিনতে। সেই যাওয়ার পথে নির্মল রাস্তা আটকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। পাড়ার সকলে জানে সৌমিত্র ওর হবু বর। এখন যদি কেউ দেখে অন্য কারোর সাথে দাঁড়িয়ে গল্প করছে, তাহলে বাবার কানে উঠতে দেরি হবে না। এদিক ওদিক তাকিয়ে শিউলি বলল, সরে দাঁড়াও, আমি যাব। নির্মল আবার বলল, তোর চুলগুলো সেই রূপকথার পরা কেশবতী কন্যার মতন, এক ঢাল মেঘ রঙের। ঠিক তখনই নির্মলের গালে একটা থাপ্পড় পড়ল সজোরে। পাশে এসে সাইকেল নিয়ে দাঁড়িয়েছে সৌমিত্র। কিরে, আমার বউকে রাস্তায় দাঁড় করিয়ে অসভ্যতামি হচ্ছে? নির্মল আচমকা চরের ধাক্কায় বেশ থমথমে হয়ে গেছে। সৌমিত্র শিউলির দিকে তাকিয়ে বলল, তোর মুখে কি বোবা পেয়েছে? ওকে বলিসনি কেন তুই আমার বউ? শিউলির চোখে হাজার লজ্জার মালা এসে ভিড় করছিল। গালে জমেছিল এক মুঠো লালচে আবিরের আভা। সৌমিত্র বেশ রাগী গলায় বলল, চল, আজ তোর বাড়িতে যাব। শিউলি, খাওয়া আজ মাথায় থাক। এই 3টের সময় যাচ্ছিলুম বাড়িতে পেটে দুটো ভাত আর জল দিতে। রাস্তায় দেখি আমারই বউকে পরপুরুষে ভালোবাসা জানাচ্ছে। নির্মল আমতা আমতা করে বলল, তোর বউ তো মাথায় সিঁদুর নেই কেন, হাতে নোয়া নেই কেন? সৌমিত্র একটু থমকে বলল, এবার থাকবে। চল শিউলি, আমার সাইকেলে চাপ, তোর বাড়িতে তোকে নামিয়ে দিয়ে তবে খাবো। শিউলি ভয়ে ভয়ে ওর সাইকেলের রডে চেপে বসলো। ওর হাতের উপর দিয়ে সৌমিত্রর লোমশ পুরুষালী দুটো হাত এসে হ্যান্ডেল ধরে রয়েছে, ছুঁয়ে যাচ্ছে শিউলির প্রত্যেকটা লোমকূপ। শিউলির শ্যাম্পু করা চুল উড়ে যাচ্ছে সৌমিত্রর মুখে। ও বলল, চুলের ডগা কাল দোকানে গিয়ে কেটে নিবি, না হলে চুল বাড়বে না। শিউলি ভয়ে ভয়ে ঘাড় নেড়ে বলেছিল, বেশ। সৌমিত্র জোরে শ্বাস নিয়ে বলছিল, সিনেমার মেয়েগুলোকেই আমার বেশ পছন্দ। নিহাত বাপ মায়ের পছন্দ বলেই আমি এই বিয়েতে রাজি হলাম।
না হলে আমি ওই সিনেমার নায়িকাদেরই বিয়ে করতাম, বুঝলি? শিউলির কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল কেন ও সিনেমার নায়িকাদের মতন দেখতে হলো না। তাহলে সৌমিত্র ওকে খুব পছন্দ হতো। সৌমিত্র ফাঁকা রাস্তায় বেল দেওয়ার অছিলায় আলতোভাবে ওর হাতটাকে ছুঁয়ে বলল, মনে রাখবি, সিনেমার নায়িকারা পর্দার ওধারে সুন্দরী, আর তুই শুধু আমার চোখে সুন্দরী হয়ে থাকবি। পথে ঘাটে অন্য কেউ হেসে কথা বললে বলবি, আমি সৌমিত্র নাপিতের বিয়ে করাবো। মনের মধ্যে গুমরানো কান্নাটা হঠাৎই উচ্ছল ঝর্ণার মতন আনন্দে নেচে উঠল শিউলির। ও ফিস ফিস করে বলল, এই কোন ছোটবেলা থেকে তোমার মার খেয়েছি, বকুনি খেয়েছি, বারবার শুনেছি বিয়ে করবে না আমায়, তবুও কি অন্য কাউকে মন দিয়েছি? সবাই জানে শিউলি জন্মেইছে শুধু সৌমিত্রর জন্য। সৌমিত্র আবেগী গলায় বলল, বরের নাম নিতে নেই, জানিস না পাগলি? শিউলি জিভ কাটতেই হেসে উঠল রকচাটা ছেলেটা। ওদের বাড়ির উঠানে দাঁড়িয়ে বেশ জোরেই ডাকলো সৌমিত্র, মাসি, আজ আমাদের বাড়ি গিয়ে আমাদের বিয়ের দিন ধরে এসো। আমি শিউলিকে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, জামাই ষষ্ঠীর আগেই। শিউলির বাবা বাইরে বেরিয়ে এসে বলেছিল, তোমার বউ, তুমি যেদিন খুশি নিয়ে যাও, আমার বলার কি আছে। বেশ, বিজুদাকে বলবো একদিন দেখে 4 হাত এক করে দিতে। শিউলি রান্নার চালায় গিয়ে ভাত, বিউলির ডাল আর পটলের ঝাল বেড়ে বলেছিল, খেয়ে নাও, অনেক বেলা হয়েছে, পিত্তি পড়বে যে। সৌমিত্র চালায় বসে খেতে খেতে বলেছিল, মাসির হাতে রান্না খুব ভালো। মাসি আমার বউটাকে ভালো করে রান্না শিখিয়ে দিও তো। মা হেসে বলেছিল, ওরে পাগলা, এ রান্না তোর বউয়েরই। আমি আজ ঘর করছিলাম, তাই ওই রেঁধেছে সব। আঙ্গুল চাটতে চাটতে সৌমিত্র বলেছিল, একদিন গুগলি আর চুনো মাছ নিয়ে আসবো, বেশ করে রেঁধে দিস তো। শিউলি লজ্জার খুশিতে ভাসতে ভাসতে বলেছিল, দেব। ভরা শ্রাবণে ওদের বিয়ে হয়েছিল। ফুলসজ্জার রাতে দিনের ছাদে বৃষ্টির টুপটাপ আওয়াজে শিউলিকে নিজের মধ্যে মিশিয়ে নিয়েছিল সৌমিত্র। শিউলিও নিজেকে সমর্পণ করে দিয়ে জিতে গিয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই শিউলির মা হবার খবরটা চাউর হয়ে গেছিল গ্রামে। ঠিক সেই সময় একের পর এক বিপদ দাঁড়িয়েছিল শিউলির সুখের ঘরের সদরে। প্রথমের ওই বাপটা সবজি নামাতে গিয়ে রেল লাইনে কাটা পড়ে মরেছিল। ওর মা ছোট মাসির কাছে কলকাতায় চলে গিয়েছিল কোনো এক প্লাস্টিক কারখানায় কাজ নিয়ে। তারপর মাও আর কখনো খোঁজ করেনি শিউলির। শিউলির শ্বশুরেরও হঠাৎ করেই মাঝরাতে সেরিব্রাল অ্যাটাক হয়ে বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গিয়েছিল। চলন শক্তিহীন হয়ে ঘরে শুয়ে থাকছিল। সাবিত্রী মাসির অবস্থাপন্ন বাড়িতে গিন্নিদের আলতা পরিয়ে সাত বিয়েতে নাপিতের কাজ করে 2 পয়সা আনছিল, আর পুরো সংসার হা করে তাকিয়েছিল সৌমিত্র রোজগারের দিকে। সৌমিত্র যা ইনকাম করত সবটাই খেতে চলে যাচ্ছিল। এদিকে শিউলির পেটেরটাও বেরোবার সময় হয়েছে। দুশ্চিন্তায় সৌমিত্র প্রায় রাত জেগে বসে থাকে। চুলের সে ছাট, চেহারা নায়কোচিত ঠাঁট পাট আর নেই। বাবার ওষুধ, শিউলির ভালো মন্দ খাবার, সংসারের খরচ চালাতে চালাতে 1 বছরের মধ্যে যেন সে বুড়ো হয়ে গেল। শিউলিটাকে দেখতেও কষ্ট হয়। ভারী পেট নিয়ে রান্না বাটনা সব কিছু। মা ওদিকে লোকের বাড়ি গিয়ে পড়ে থাকে 2টো ইনকামের আশায়। সাবিত্রী কোনোদিনই শিউলিকে বৌমার চোখে দেখেনি। সেই ছোট্টবেলা থেকেই ওকে নিজের মেয়ের মতনই মনে করেছে। সেই সাবিত্রী সেদিন বলল, মানুষটা ঘরে পঙ্গু হয়ে পড়ে আছে সমু, দিন রাত টাকার চিন্তায় পাগল। আমিও আর দূরের বাড়িগুলোতে যেতে পারি না। তুই যে কেন এত তাড়াতাড়ি বাচ্চা নিতে গেলি কে জানে। শিউলি বুঝেছিল সাবিত্রী মাসি কত দুঃখ থেকে এটা ওকে বলছে, তাই মুখ বুঝে বলেছিল, তোমার নাতি নাতনি যাই হোক, তুমি ঘরে তাকে সামলাবে
আমি যাব গৃহস্থের বাড়িতে আলতা পরাতে। সাবিত্রী মাসি দুশ্চিন্তা ভরা চোখ নিয়ে বলেছিল, তুই পারবি? বড় মানুষের বউ মেয়েদের পা কোলে তুলে নিজের কাপড় দিয়ে মুছিয়ে তাকে যত্ন করে আলতা পরাতে পারবি? ইদানিং আবার শিক্ষিত মেয়েরা কেউ আলতা পরতেই চায় না, বলে মাসি নেল পালিশ দিচ্ছি, ভালো করে পরিয়ে দাও। কালে কালে যে কি যোগ পড়লো, স্ত্রী মানুষরাও বলে আলতা পরলে নাকি পা ফাটে। সবই আস্তে আস্তে উঠে যাবে, ওই পুজো পার্বণ ছাড়া আর পয়সার মুখ দেখা যাবে না। এই যতদিন তোর শ্বশুর বেঁচে আছে ততদিনই আমি এও হয়ে শুভ অনুষ্ঠানে যেতে পারবো। মানুষটা চোখ বুঝলে তোর আমি বিধবা, তখন আর কেউ আলতা ছুতেও দেবে না, সাধেও রাখবে না, অন্নপ্রাশনেও রাখবে না। জানি না ভগবান কতদিন পর্যন্ত আমার সিঁথির সিঁদুর রাখবে। সাবিত্রী মাসির কথা সত্যি হয়ে গেল খুব তাড়াতাড়ি। শিউলির আর সৌমিত্র সন্তান চিলচিৎকারে নাপিত বাড়িতে জন্ম নেওয়ার কয়েকদিনের মধ্যেই সৌমিত্রর বাবা শেষ নিঃশ্বাস পড়ল। মাঝরাতেই শ্বাসকষ্ট হতেই চলে গেলেন বিজু প্রামাণিক। নাতিকে বুকে আগলে স্বামী সুখে ভুলল সাবিত্রী। সৌমিত্রর মাথায় বিশাল সংসারের ভার এসে পড়ল। মাও আর কাজে যায় না, বাড়িতেই নাতিকে নিয়ে পড়ে থাকে। হঠাৎই ছেলেকে তেল মাখাতে মাখাতে সৌমিত্র বলল, ভাবছি শহরে যাব। রাইস মিলের মালিক বিজয়বাবু সেদিন চুল কাটতে এসে বলেছিল শহরে নাকি শুধু একজন চুল কেটেই 200-300 নেওয়া যায়, আর আমাদের এখানে চুল দাড়ি কেটে তবে 10 টাকা ধরিয়ে দেয়। আমার হাতের কাজ দেখে বিজয়বাবু বললেন, সৌমিত্র শহরে যাও, গিয়ে পার্লার খোলো। চুল কাটার দোকানগুলোতে ওখানে পার্লার বলে, সেখানে নাকি পুরুষ মানুষদের লাইন দেখলে চমকে যেতে হবে। ধার বাকি কাল দেব, এখন খুচরো নেই, এসব চলে না ওখানে। শিউলির চমকে উঠে বলেছিল, আর আমরা এখানে একা একা কি করে থাকবো? সৌমিত্র বিরক্ত হয়ে বলেছিল, তুই আর মা আর শুভ 3 জনে থাকবি। আমার ছেলেটাকে আমার মতন নাপিত বানাবো না, ওকে আমি শিক্ষিত করব। বাবুদের মতন স্যুট পরেও অফিসে যাবে, বুঝলি কিছু? আমি মাঝে মাঝে আসবো, ওখান থেকে টাকা পাঠাবো। সাবিত্রী যেন বয়সের তুলনায় একটু বেশিই বুড়ি হয়ে যাচ্ছে। অভাবের সাথে যুদ্ধ করতে করতে বোধহয় বয়সটাও তাড়াতাড়ি বেড়ে চলেছে। তার ইদানিং প্রায় মাথা ঘোরে, যেমন ঝিমঝিম হয়ে ঘরে শুয়ে থাকে। শুধু কারোর বাড়িতে সাধ ভক্ষণের অনুষ্ঠানে শাক বাজলে বলে, বড় বড় বাতাসা দেবে আজ, এত খই মুরগি দেবে। আলতার পাটিটা নিয়ে যে যাব সেই সুখও খুঁজেছে। শুভটা আমার কিছুই খেতে পেল না, জন্ম থেকে শুধু ঘরে অভাব দেখছে বাচ্চাটা। সৌমিত্র শহরে গেছে, জলের তরে নিজের সেলুনটা বেচে সেই টাকা নিয়ে ভাগ্য ফেরাতে গেছে ও। মাসখানেক বাড়িতেও ফেরেনি। গত সপ্তাহে একটা চিঠি লিখেছে, এখানে একজন এর সেলুনে কাজে লেগেছে, মাইনে খুব কম, শহর বাজারে খেয়ে পড়তে হাতে কিছুই থাকছে না। সবাই বলছে কয়েকদিন মাটি কামড়ে পড়ে থাকলে নাকি ভাগ্যের চাকা ঘুরবে। আপাতত বাড়িতে কিছুই পাঠাতে পারছি না, যাই হোক করে চালিয়ে নাও। যা হোক করে সঠিক উপায় ওর জানা নেই। তাই শিউলি ও সাবিত্রী মাসিকে বলেছে আমায় কাজে বেরোতে হবে। শাশুড়ির নুরুন আর আলতার বাটি তুলি হাতে নিয়ে লাল রঙের সুতির ছাপা ভালো করে শাড়িটা পরে এক মাথা সিঁদুর সিঁথিতে এঁকে বলেছিল, প্রথম দিন কি দক্ষিণ পাড়ার বামুন বাড়িগুলো যাব? সাবিত্রী আশীর্বাদ করে বলেছিল, তাই যা, নতুন বউদের পায়ে নকশা কেটে আলতা পরাবি, দেখবি ওরা খুব খুশি হবে। শিউলি কোনোদিনও ভাবেনি লোকের বউয়ের মেয়ের পা কোলে নিয়ে আলতা পরাতে হবে ওকে। কিন্তু শুভর খিদের কান্না সহ্য করতে না পেরে ওকে বেরোতে হয়েছে। বেশ কিছুদিন ধরে ওদের হরিপুর গ্রামের শিউলির পরিচয় হয়ে গেছে নাপিত বউ। যে কোনো শুভ কাজেই তার ডাক পড়ে। শুভ বড় হচ্ছে, স্কুলে ভর্তি হওয়ার সময় হয়েছে ওর। বাবার জায়গায় শিউলি লিখেছে সৌমিত্র প্রামাণিক। স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করেছে, বাবা কি করেন? শিউলি উত্তর দিয়েছে,
শহরে পার্লার আছে। নিজের মনেই হেসেছিল শিউলি। সৌমিত্র আর কোনো খোঁজ হরিপুরের মানুষটা পায়নি। শিউলিকে প্রায় সাবিত্রী জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, ছেলেটা কবে বাড়ি আসবে কিছু বলেছে? শিউলি হাসি মুখে বলেছে, আসবে আসবে, তোমার ছেলে অনেক টাকা নিয়ে আসবে। ইদানিং শিউলির কাজ বেড়েছে। ওর মিষ্টি ব্যবহারের জন্য ওকে আশেপাশের অনেক গ্রাম থেকেই ডাকে। অল্প বয়সী শিউলির মাথায় সিঁদুর রেখে পা দুটো আলতায় চুবিয়ে কাজে যায়। লোকজন কানাকানি করে বলে, শিউলির মুখটা নাকি ভারী পয়া, ওর মুখ দেখলে অপোয়াতির ছেলে হয়। ওর হাতে আলতা পরলে বয়স্ক মেয়েদের বিয়ে হয়। ওর হাতে আলতা পরেই নাকি চ্যাটার্জিদের গিন্নির সিঁধির সিঁদুর এখনো টিকে আছে। না হলে বুড়ো কর্তা তো এই যায় যায় অবস্থা হয়েছিল মাঝে। ওদিকে হসপিটালের গাড়ি এসে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। এদিকে নাপিত বউয়ের ডাক পড়েছে। চ্যাটার্জি গিন্নি জেদ ধরে বলেছিল, আগে নাপিত বউ এসে আমার সিঁদুর আলতা পরাবে, তবে তোমরা কর্তাকে নিয়ে হসপিটালে যাবে। লোকে বলে, নাপিত বউয়ের পয়া হাতের স্পর্শ পেয়েই নাকি ওদিন চ্যাটার্জি গিন্নির মাথার সিঁদুর বেঁচেছিল। তারপর থেকেই চ্যাটার্জি গিন্নি পরিষ্কার বলে দিয়েছে, শোন নাপিত বউ, তোর ছেলের পড়ার দায়িত্ব আমি নিলাম। আমার 2 ছেলে শহরে থাকে, বড় চাকরি করে। আমাদের জমি জমার কিছু কম নেই, তাই একটা ছেলের পড়ার দায়িত্ব নিলে এই চাটুজ্যেরা গরিব হয়ে যাবে না। শুভর তখন ক্লাস 8। ভালো টিউশনিও দিতে পারেনি শিউলি। তাই ও ঘাড় নেড়ে বলেছিল, মাসিমা, আপনি যদি আমার এত বড় উপকার করেন, তবে আমি নাপিত বউ, আমি এ ঋণ শোধ করে দেব। নলিনী মাসি বলেছিল, বড্ড বড় বড় কথা তোর, তুই চ্যাটার্জিদের ঋণ শোধ করবি? তা বল রে, তুই কি করে আমার ঋণ শোধ করবি? বুড়ো আঙ্গুলের নখ খুঁড়তে খুঁড়তে শিউলি বলেছিল, তোমরা বামুন, আমরা নাপিত, তবুও যখন বুকে টেনে নিয়েছ, তখন বিনে পয়সায় আমি তোমার বাড়ির সব কাজ করে দেব, শুধু তোমার ঠাকুর ঘরে ঢুকবো না। চাটুজ্যেগিন্নি মোটা মোটা সোনার বালা পরা হাত দুটো নেড়ে বলেছিল, ঠাকুর ঘরের দিকে পা বাড়ালে পা কেটে রাখবো। রান্নাঘরে ঢুকে বুড়োর জন্য মাছ মাংস রাঁধ, আমার আপত্তি নেই। শুভ প্রথমে খুব কেঁদেছিল, মাকে ছেড়ে সে রাতে শোবে কি করে, ঘুম আসবে না। শিউলি হেসে বলেছিল, সারাদিন দেখতে পাবি তো, তাছাড়া তুই তো বড় হচ্ছিস রে পাগল। সেদিন থেকে শুভ চ্যাটার্জিদের বাড়ির বাসিন্দা। বাড়িতে 3-3টে মাস্টারমশাই এসে ওকে পড়ায়। ভালো মন্দ খেয়ে ভালো পড়ে বড় হচ্ছিল। কিন্তু রোজই খাওয়ার সময় ওর মায়ের কথা মনে পড়ে। মা এবাড়ির সব কাজ করলেও দাদুর ইচ্ছাতেই একজন বামুন রাখা হয়েছিল রান্নাঘরের জন্য। সে শুভকে খুব যত্ন করে খেতে দিত, ছোটবাবু বলে সম্মানও করত। শিউলি বলতো, তোর বাবার ইচ্ছে ছিল তুই অফিসার হবি, দেখিয়ে দে বাবাকে, ভগবান তোকে সুযোগ দিয়েছে, তুই দেখিয়ে দে। সাবিত্রী বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল। শুভকে চ্যাটার্জি বাড়িতে রেখে আসার পর থেকে শিউলির ওপর রাগ করে কথা বলে না সাবিত্রী। বলেছিল, আমার ছেলেটাকে বাইরে পাঠালি, আবার নাতিটাকেও বাড়ি ছাড়া করলি, তুই সব একা ভোগ করবি বলে। ছেলের জন্য ইদানিং বেশি আকুল হতো সাবিত্রী। কাউকে দেখলেই বলতো, আমার সমুকে একবার আসতে বলো তো বাড়িতে। সেদিনও সাবিত্রী সারা রাত ধরে কাকুতি মিনতি করেছিল শিউলির কাছে, একবার অন্তত সমুকে ডেকে পাঠা, আমার সময় শেষ হয়ে গেছে, আমি একবার তাকে দেখতে চাই, আমার মুখাগ্নিটা অন্তত তাকে করতে বলিস। শিউলি রেগে বলেছিল, তোমার ছেলে আলাদা সংসার পেতেছে সেখানে গিয়ে, টাকা চিঠি বহুদিন পাঠায়নি, এইটুকু তোমার এতদিন বোঝা উচিত ছিল। আমিই তোমার মেয়ে, আমিই তোমার মুখাগ্নি, আমিই করব। যে ছেলে এত বছরে তোমার খোঁজ নিল না, তার প্রতি তোমার কিসের এত টান? টানা 7 দিনের জ্বরে সাবিত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শিউলিও শ্বশুরের শ্রাদ্ধের কাজ করেছে। পাড়ার লোকে সৌমিত্রের নামে ছিছি করছে।
অমন লক্ষ্মীমন্ত বউকে ছেড়ে শহরে সংসার পেতেছে। যার মুখ দেখে লোকে যাত্রা শুরু করে, তার কপালে এই ছিল। সাবিত্রী মারা যাবার পরে নাপিত বউকে পাড়ার লোকেরা আরো আপন করে নিয়েছে। আহারে, বউটা একা হয়ে গেল। অনেকে বুদ্ধি দিয়েছে শুভকে বাড়িতে নিয়ে এসে রাখতে। শিউলি গো ধরে বলেছিল, না, আমার শুভ লোকের চুল কাটবে না, লোকের জমিতে নিরোতে যাবে না, ও অফিসার হবে। কেউ কেউ আড়ালে হেসে বলেছিল, নাপিত বউয়ের মাথাটা গেছে, ওর ছেলে নাকি অফিসার হবে। উত্তরপাড়ার চাটুজ্যের গিন্নি, মাথাতেও ভূত আছে বাপু। বুঝলাম নাপিত বউয়ের ভয়ে তোমার সিঁদুর রক্ষা পেয়েছে, তাই বলে নিচু জাতের ছেলেটাকে একেবারে ঘরে ঢুকিয়ে মানুষ করতে বসলো। সকাল হলেই নাপিত বউ চাটুজ্যে বাড়িতে কাজে যায়, আর বিকেলবেলা কালো পাথরের বাটি, তুলি, আলতা, শিশি নিয়ে এপাড়া ওপাড়া করে বেড়ায়। লোকে বলে নাপিত বউয়ের মনটা যেন পাথর, ছেলেটাকে লোকের বাড়িতে ফেলে রেখেছে। তবে স্কুলের শিক্ষকরা শুভর নামে খুব প্রশংসা করে, ছেলেটা নাকি খুব বুদ্ধিমান ছেলে। শুভ প্রামাণিক, সবাইকে চমকে দিয়ে মাধ্যমিকে জেলায় সেরা রেজাল্ট করেছিল। এবারে উচ্চ মাধ্যমিকও সে জেলার সেরা হয়েছে। ফুটবল খেলার মাঠে তাকে প্রাইজ দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মাঠের এক কোণে দাঁড়িয়ে ছিল শিউলি। কত লোক ও শুভর পিঠে হাত চাপড়াচ্ছিল, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিল। দেখে নাপিত বউয়ের দু চোখ বেয়ে জল বেরিয়ে আসছিল। চ্যাটার্জি কিনে নলিনী মাসিও বলেছিলেন, এবারে তো তোর ছেলেকে কলকাতা পাঠাতে হবে রে, তোর ছেলে কি সব ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে। আমরা তো অত বুঝি না, আমার বড় ছেলে সব ব্যবস্থা করে দেবে বলেছে। নাপিত বউ বলেছিল, আবার শহরে? ওখানে গেলে যে কেউ ফেরে না মাসি। শুভ শুনেই বলেছিল, মা, আমি বাবা নই, আমি ঠিক ফিরব। শুভর ভালোর জন্যই ওকে চোখের আড়াল করতে পিছপা হয়নি শিউলি। বিনা রঙে দু চোখে রঙিন স্বপ্ন এঁকেছে ও। রোজই আঙ্গুল গুনেছে এক একটা দিন, মাস, বছরের হিসেব। অপেক্ষার প্রহর শেষ হতেই চায়নি। কবে শুভ ফিরবে বড় হয়ে, সেই ভেবে ভেবে ক্যালেন্ডারে দাগ কেটেছে। সাল তারিখ পাল্টে গেছে, ক্যালেন্ডারে নতুন ছবি এসেছে। তবুও সময় যেন কিছুতেই ফুরোতে চাইছে না শিউলির। বছর 5 পরে আজ শুভর ফেরার দিন। বছরে একবার করে ছেলেকে দেখেছে এই 5 বছর। সে কষ্টটুকু সহ্য করে নিয়েছে নাপিত বউ। এর মধ্যে চ্যাটার্জি কর্তা দেহ রেখেছেন। গিন্নি বিধবা হয়ে ছেলেদের সংসারে চলে গেছে। আর যাওয়ার সময় নাপিত বউকে জড়িয়ে ধরে বলে গেছিল, তোর ছেলের দায়িত্ব আর নিতে পারলাম না রে শিউলি, ক্ষমা করিস। কর্তা মারা যাওয়ার পরই ছেলেরা বলে দিয়েছে তারা এসব ঝামেলা বইবে না। শিউলি দিন রাত কাজ করে, কোনো কাজে তার না নেই। বাসন মাজা, ঠোঙা বানানো থেকে আলতা পরানো, সবেতে সে এক কথায় রাজি। মাসের শেষে পোস্ট অফিসে গিয়ে শুভর নামে মানি অর্ডার করে দেয় ও। পোস্টমাস্টার বললেন, দেখালে বটে নাপিত বউ, তুমি ছেলে মানুষ করা দেখালে। নিজের মনে কাজ করতে করতে বকবক করছিল নাপিত বউ। শুভ চিঠিতে লিখেছে সে ভালো চাকরি পেয়েছে, তাদের কলেজেই নাকি কোনো ভালো কোম্পানি এসে ওকে চাকরি দিয়েছে, এমনকি বিদেশেও নিয়ে যেতে চেয়েছে। শুভ বলেছে, মা, এবারে আমি তোমায় নিয়ে কলকাতায় চলে যাব, অনেক কষ্ট করেছো তুমি, আর নয়। সকালেই সেনবাড়ির ছোট বউয়ের সাধের অনুষ্ঠানে গিয়ে তার দুটো পা আলতায় চবিয়ে এসেছে নাপিত বউ। তারপরেই শুভর পছন্দের সব রান্না করতে লেগেছে। দামি জামা প্যান্ট পরে হাজির হয়েছে শুভ। দেখে কে বলবে ও নাপিত বউয়ের ছেলে? পাড়ার লোকগুলো পর্যন্ত বলেছে, তুমি হরিপুরের গর্ব বাবা, তুমি আজ কত বড় মানুষ হয়েছ, মাকে এবার একটু আরাম দিও।
শুভময় প্রামাণিক হেসে বলেছে, সবই আপনাদের আশীর্বাদ আর আমার মায়ের চেষ্টা। মাকে জড়িয়ে ধরে শুভ বলেছিল, গুছিয়ে নাও মা, আমরা দুদিনের মধ্যেই চলে যাব। কলকাতায় আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে এসেছি। শুভর মাস মাইনে অঙ্ক শুনে আর নাপিত বউ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলেছে, অত টাকা আমরা কি করবো রে শুভ? শুভ মাকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলেছিল, তোমাকে আমি শখ সুখ দেব মা। শিউলি হেসে বলেছিল, নলিনী দিদার বাড়ি একবার যেতেই হবে, তার ঋণ শোধ করা আমার কম্য নয়। তবু কলকাতায় তার বাড়ির সামনে আমাকে একবার নিয়ে যাবে শুভ? আমি গিয়ে তাকে গলায় আঁচল দিয়ে একবার প্রণাম করে আসব। শুভ মাকে কথা দিয়েছে, নলিনী দিদার ছেলের ফ্ল্যাটে নিয়ে যাব তোমায়। শিউলি বলেছে, গোছানোর আর কি আছে রে শুভ আমাদের ঘরে? ওই আমার কয়েকখানা কাপড় আর তোর প্রাইজের বইপত্রগুলো ছাড়া। দুপুরে মায়ের হাতে রান্না খেতে খেতে শুভ বলেছে, সব জায়গায় খেলাম মা, তোমার মতন কেউ পারে না। নাপিত বউয়ের মুখে তৃপ্তি হাসি ফুটেছে। বিকেলে শুভ ঘুম থেকে উঠে দেখলো ওদের 2 কোঠারি বাড়ির সামনে অনেক লোক জমা হয়েছে। সবাই বেশ উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করছে। মাকে গালাগাল দিয়ে বলছে, অপায়া, দুশ্চরিত্র মহিলা, কলসি গলায় দিয়ে ঘোষপুকুরে ডুবে মর। একটু অবাক হয়ে ঘর থেকে বেরিয়ে এলো শুভ। বাইরে বেরিয়ে চমকে গেছে ও। একটা ধবধবে সাদা শাড়ি, সিঁদুরবিহীন সিথি, আলতাবিহীন পা, 2 হাতে শাখা পলাবিহীন সাদা পোস্তর মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে মা। বুকের ভেতরটা ধক করে উঠল শুভর। এমন বেশে তো তার মাকে সে কখনো দেখেনি। যে হরিপুরের লোকজন মাকে এত ভালোবাসে, তারা হঠাৎ করেই ক্ষেপে বা গেল কেন? শুভ ধীর পায়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই চেঁচামেচিটা আরো জোরে শুরু হলো। দেখ শুভ, দেখ, তোর মায়ের অনাচারটা একবার দেখ। আজকে আমরা জানতে পারলাম আজ থেকে 24 বছর আগে তোর বাবা সুইসাইড করেছিল এবং রাইস মিলের মালিক বিজয়বাবুর কলকাতার দোকানে এক কর্মচারী তোর বাবার লেখা শেষ চিঠি আর সৌমিত্রর মৃত্যুর খবর নিজে এসে পৌঁছে দিয়ে গেছিল তোমার মায়ের কাছে। তুমি হয়তো তখন বছর 2-এর বাচ্চা ছেলে। তোমার মা সেই চিঠিটা লুকিয়ে রেখে সধবা সেজে সবার বাড়িতে ঢুকেছে। সকলের মঙ্গল অনুষ্ঠানে এও সেজে আলতা পরিয়েছে। সমাজের বুকে তোমার মা মারাত্মক অনাচার করেছে। আজ সেই কর্মচারী কি একটা প্রয়োজনে বিজয়বাবুর বাড়িতে এসেছিলেন, তখনই তোমার মাকে দেখে চমকে গেছেন। উনিই বললেন, সৌমিত্রের বউ তো বিধবা, ওর বর তো ওখানে গিয়ে এ দোকান সে দোকানে কাজ করার চেষ্টা করে শেষে না পেরে আমাদের কাপড়ের দোকানেও দিন 2 কাজ করেছিল। দিনের বড়লোক হতে পারেনি বলে চিঠি লিখে আত্মহত্যা করেছিল। সে তো 24 বছর আগের ঘটনা। বিজয়বাবু তখন বেঁচে ছিলেন। উনিও আর হরিপুরে বিশেষ আসেননি, আমারও আশা হয়নি। আজ রাস্তায় সৌমিত্রের বউকে দেখে চমকে গেলাম। এখনো তার সধবার সাজ কেন? সবাই মিলে বলছে, ছি ছি নাপিত বউ, তুমি এত বড় অন্যায় করতে পারলে? আমরা তোমায় নিজের ঘরের মানুষের মতন আদর করেছি। নাপিত বউয়ের 2 চোখ শুকনো, অথচ টকটকে লাল। ধীরে ধীরে বলতে লাগলো, কি করতাম? বিধবা হলে তোমরা নাপিতিনের কাজ দিতে, আমার পেট কি করে চলতো? সে তো দায়িত্বর ভারে পালিয়ে গেছিল। ওইটুকু ছেলে, অসুস্থ শাশুড়ি নিয়ে কি করে চালাতাম সংসারটা? আর তাছাড়া আজ ভোর পর্যন্ত আমি তোমাদের কাছে পয়া নাপিত বউ ছিলাম। যেমনি জেনে গেলে আমি বিধবা, অমনি আমি অপয়া হয়ে গেলাম। ভেবে দেখো তো, তোমাদের আলতা সিঁদুর পরিয়েছি বলে কি তোমাদের ঘরে কোনো বিপদ হয়েছে কখনো? তোমরা জানতে শুভর বাবা অন্য সংসার পেতেছে, তখন কিন্তু তোমাদের মায়া পেয়েছি আমি। আর যখনই জানলে শুভর বাবা মারা গেছে, তখনই এক নিমেষে
পয়া নাপিত বউ থেকে আমি হয়ে গেলাম অনাচারী, অপয়া। হ্যাঁ, আমি অনাচারী হয়েছি আমার পেটের সন্তানের জন্য। আমি অন্যায় করেছি ওর খিদের কান্নার আওয়াজ শুনে। আমি লাল রঙকে ভালোবেসেছি ওকে মানুষ করব বলে। তোমরা আমার বিচার করো। শুভ আস্তে আস্তে বলল, আমি কালই আমার মাকে নিয়ে চলে যাব। গ্রামের লোকে তবুও নাপিত বউকে দোষারোপ করে যাচ্ছিল। আগুনের মতন ছড়াচ্ছিল কথাটা। লোকজন ধিক্কার দিচ্ছিল। এমন মিথ্যাবাদী নিচু জাতের বউকে এক ঘরে করার প্ল্যানও করছিল গ্রামের পঞ্চায়েত। হরিপুর ছেড়ে চলে গেছে শুভ আর শিউলি। ঘরে পড়ে আছে আলতার শিশি, পাথর বাটি, তুলি। ফ্ল্যাটে ঢুকে শিউলি বলল, হ্যাঁ রে শুভ, এমন 5 তলায় ওটা বাড়িতে শুধু তুই আর আমি থাকবো? শুভ মাকে জড়িয়ে ধরে বলল, শুধু তুমি আর আমি থাকবো মা, তবে 5 তলার মধ্যে শুধু এই তলাটাই আমাদের। শুভ হাঁ করে তাকিয়ে আছে শ্বেত শুভ্র পোশাকে মায়ের দিকে। এই সাদা শাড়িটা বোধহয় ঠাকুরমার। মায়ের শরীরে কোথাও এক ফোঁটা রঙের চিহ্ন নেই, তবুও মাকে কি সুন্দর, কি নির্মল লাগছে দেখতে। শুভ বলল, মা, এমন সাদা কিন্তু পরা যাবে না। কালকে তোমার জন্য আমি ভালো রঙিন শাড়ি কিনে দেব। তুমি তো এতকাল আমার জন্য বেঁচেছ, আমার জন্যই লাল পরতে বাধ্য হয়েছ, ভবিষ্যতেও আমার জন্যই বাঁচবে। তুমি কোনো পাপ করনি মা, কেন নিজেকে পাপে ভাবছো তুমি? কেন কাঁদছো মনে মনে? মনে রেখো, লালটা আর সাদাটা রঙের মতন একটা রং বই কিছুই নয়। নাপিত বউ সিঁদুরে মেঘের দিকে তাকিয়ে বলল, লাল মেঘ, কি সুন্দর লাগছে দেখ আকাশটা। তোর বাবা বলতো লাল ফিতে বাঁধবি শিউলি মাথায় আর লাল শাড়ি পরবি। শুভ দেখল বহুদিন পরে মা আবার বাবার কথা বলছে। সংগ্রাম করতে করতে মা হয়তো নিজের সবকিছু ভুলেই গিয়েছিল। আজ অবসরে মায়ের ক্লান্ত অবসন্ন মনটা ফিরে যেতে চাইছে হরিপুরের কিশোরী বেলায়। শুভ বলল, মা, তোমার আর বাবার একসাথে ছবি আছে তোমার কাছে? তাহলে তোমার ঘরের দেয়ালে বাঁধিয়ে রেখে দেব। ঘাড় নেড়ে শিউলি বলল, আছে, দেখবি, আমাদের বিয়ের দিনের ছবি। মায়ের চোখে অনেকটা খুশি এসে ছুঁয়ে দিয়ে গেল যেন। শুভ দেখেছিল সারা জীবন যুদ্ধ করা ক্লান্ত বিধ্বস্ত মাকে। মায়ের চোখে আজ জয়ের আনন্দ। শিউলি বলল, এবারে তোর একটা বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হব, বুঝলি? তারপর ওপরে গিয়ে ওই মানুষটার সাথে খুব ঝগড়া করব। কেন সে জীবনে হেরে গেল, কেন চলে গেল আমাকে ছেড়ে। আকাশটা আরো লাল হয়ে এলো। একটু পরেই একটা মিষ্টি সন্ধে নামবে তিলোত্তমা জুড়ে। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে আমি সঞ্চারী। আমার গল্প পাঠটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। যদি নতুন বন্ধু হন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।